এরপর রয়েছে স্ট্রোক। মূলত স্ট্রোক বলতে ব্রেন স্ট্রোককেই বোঝানো হয়। আর স্ট্রোক কিন্তু হৃৎপিণ্ডে হয় না। হৃৎপিণ্ডে সাধারণত অ্যাটাক বা যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, হার্ট অ্যাটাক হৃৎপিণ্ডে হয়ে থাকে। আর ব্রেন স্ট্রোক এটা মস্তিষ্কে বা ব্রেনে হয়ে থাকে। ব্রেন স্ট্রোক কি শিক্ষার্থী বন্ধুরা? ব্রেন স্ট্রোক হচ্ছে মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাঘাত ঘটার কারণে যদি স্নায়ুতন্ত্রের কাজের ব্যাঘাত ঘটে তখন সেটাকে বলা হয় স্ট্রোক বা ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক দুইভাবে হয়ে থাকে বা দুইটা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে যদি মস্তিষ্কে রক্ত সরবরাহের ব্যাঘাত ঘটে, এই মস্তিষ্কে রক্ত সরবরাহের ব্যাঘাত ঘটার কারণেও ব্রেন স্ট্রোক হয়ে থাকে। অথবা যদি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, সাধারণত স্নায়বিক টেনশন কিংবা উচ্চ রক্তচাপের কারণে সাধারণত মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটতে পারে। এই রক্তক্ষরণ এটার কারণে ব্রেন স্ট্রোক হয়। আবার মস্তিষ্কে রক্ত সরবরাহ কম হয়ে গেলে বা ব্যাঘাত ঘটলে এইটার কারণে সাধারণত ব্রেন স্ট্রোক হয়ে থাকে। তো ব্রেন স্ট্রোক হলে আমরা কিভাবে বুঝবো বা কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবো যে কোন একজন ব্যক্তি সেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে কিনা? তো তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে একটু লেখা আছে। আর ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো হচ্ছে বমি হওয়া। এই সময় সাধারণত রোগীর বমি হতে পারে। এটা কয়েকবার সাধারণত বমি হতে পারে। এরপর রয়েছে প্রচন্ড মাথা ব্যথা হওয়া। যখন কোনো ব্যক্তি ব্রেন স্ট্রোক হয় বা ব্রেন স্ট্রোক হয়েছে, আমরা জানি যে ব্রেনেই তো স্ট্রোক হয়, এই জন্য ব্রেন বা মস্তিষ্কে সাধারণত ব্যথা অনুভূত হয়। এই ব্যথা প্রচন্ডও হতে পারে, তীব্র ব্যথাও হতে পারে। ব্যথা প্রাথমিক অবস্থায় নর্মাল বা স্বাভাবিক থাকে, পরবর্তীতে ব্যথা আরো বেগবান হয় বা তীব্র হয়। এরপর হচ্ছে জ্ঞান হারিয়ে যাওয়া। যখন কোনো ব্যক্তি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়, ওই ব্যক্তি সাধারণত সংজ্ঞা বা হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর পুনরায় আবার জ্ঞান ফিরতে পারে, আবার দেখা যায় কিছুক্ষণ পর আবার পুনরায় জ্ঞান হারিয়ে যায়, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি জ্ঞান হারিয়ে যাওয়া। শ্বসন এবং নাড়ি স্পন্দন কম পরিমাণে হওয়া। ব্রেন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির সাধারণত শ্বসনের পরিমাণটা কমে যায়, পালস রেট বা নাড়ি স্পন্দন এর মানটাও কমে যায়। আর পক্ষান্তরে এই শ্বসন এবং নাড়ি স্পন্দন বেড়ে যায় কখন? যখন কোনো ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। এই হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তি কিন্তু হৃদস্পন্দন, এরপরে শ্বসন, নাড়ি স্পন্দন এগুলো সব কিন্তু বেড়ে যায়। আর ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে এই মানটা কমে যায়। এরপর হচ্ছে মাংসপেশি শিথিল হওয়া। যখন কোনো ব্যক্তির স্নায়ুতন্ত্র এটা দুর্বল হয়ে যায়, স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে গেলে সাধারণত শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গে যে স্নায়ুতাড়না সঞ্চালিত হয় বা যে উদ্দীপনা এখানে জাগ্রত হয়, মূলত এই উদ্দীপনায় কিন্তু এখানে পেশিতে যে সংকোচন, এই সংকোচন কিন্তু হয় না, ফলে অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। তো এগুলো হচ্ছে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এর লক্ষণ। ব্রেন স্ট্রোকে এছাড়া আরো অনেক লক্ষণ রয়েছে, এর মধ্যে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কিছু লক্ষণ যেগুলো দেখে বুঝতে হয় যে একজন রোগী সে স্ট্রোক করেছে বা ব্রেন স্ট্রোকে আক্রান্ত। যদি কোনো ব্যক্তি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয় বা ব্রেন স্ট্রোক করে, তাহলে এমত অবস্থায় আমাদের করণীয় কি? তোমরা দেখতে পাচ্ছ, এমত অবস্থায় আমাদের করণীয় হচ্ছে দ্রুত হাসপাতালে পরিবহন, অর্থাৎ রোগীকে আমাদের যত দ্রুত সম্ভব হাসপাতালে পরিবহন করতে হবে। কারণ আমরা যত দ্রুত একজন রোগীকে হাসপাতালে পরিবহন করতে পারবো, দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। যত দ্রুত হাসপাতালে পরিবহন করা যাবে এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা যাবে, তত কিন্তু তার মস্তিষ্কের এই রক্ত সরবরাহ ব্যাঘাত ঘটা কিংবা রক্তক্ষরণ হওয়া কিংবা মস্তিষ্কের ক্ষতি হওয়া, এই পরিমাণগুলো কিন্তু কম পরিমাণে হবে, ফলে রোগীর জীবন বাঁচানো সম্ভবপর। তো এরপরে যদি ব্রেন স্ট্রোক কারো হয়ে যায়, এমন অবস্থায় আমরা এই ধরনের করণীয় গুলো অবলম্বন করতে পারি। আর ব্রেন স্ট্রোকের এখানে লেখা আছে প্রতিরোধ। তোমরা জানো যে প্রতিরোধ হচ্ছে যে কোনো একটা রোগ হওয়ার আগের থেকে আমরা যে সতর্ক থাকি, এই সতর্ক থাকাটাই হচ্ছে প্রতিরোধ। আর এইটা যাতে না হয়, ব্রেন স্ট্রোক যাতে না হয়, সেজন্য আমরা কি করতে পারি? আগের থেকে অবশ্যই ধূমপান পরিহার করতে হবে। কারণ ধূমপান একটি বদ অভ্যাস, কারণ এখানে যে নিকোটিন রয়েছে, নিকোটিন আমাদের উচ্চ রক্তচাপ সৃষ্টি করে, কোলেস্টেরলের মানটাকে বাড়িয়ে দেয়। এই জন্য আমাদের অবশ্যই ধূমপান পরিহার করতে হবে। এই ধূমপান পরিহার এটা কিন্তু আমাদের হার্ট অ্যাটাক এটা দমনেও সাহায্য করে, এই জন্য আমাদের অবশ্যই ধূমপান পরিহার করতে হবে। এরপরে হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ।
যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হাই প্রেশার যেটাকে বলা হয়, তাদের প্রেশারটাকে, রক্তচাপকে অবশ্যই মাত্রা ধীন রাখতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, যারা ডায়াবেটিসে আক্রান্ত বা ডায়াবেটিসে ভুগছেন তাদের অবশ্যই নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে ডায়াবেটিসের মানটাকে কমিয়ে আনতে হবে এবং ডায়াবেটিসটাকে একটা নির্দিষ্ট মাত্রাধীন অবস্থায় রাখতে হবে। দুশ্চিন্তা মুক্তকরণ, অবশ্যই আমাদের দুশ্চিন্তা, যেটাকে টেনশন বলি, এই সিনারিবিক টেনশন কম পরিমাণ করতে হবে এবং সিনারিবিক টেনশন পরিহার করার চেষ্টা করতে হবে। কারণ এই সিনারিবিক টেনশন বা স্নায়ুতন্ত্রে যাতে রক্তের সরবরাহ ব্যাঘাত না ঘটে, এখান থেকেই তো ব্রেন স্ট্রোক শুরু হয়। এই জন্য অবশ্যই আমাদের টেনশন মুক্ত জীবনযাপন করতে হবে। আর লাস্ট টপিক হচ্ছে জীবনধারা পরিবর্তন। এটি হচ্ছে সকল রোগের মহা ঔষধ। আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, নিয়মিত পরিমাণ রাফেজ টাটকা ফলমূল, শাকসবজি বা ঋতুভিত্তিক যে শাকসবজি রয়েছে সেগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত হালকা পাতলা ব্যায়াম করতে হবে। এরপর শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। এভাবে আমরা আমাদের সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে ব্রেন স্ট্রোকের মতো কিংবা হার্ট অ্যাটাকের মতো এই ধরনের, কিংবা ডায়াবেটিস এর মতো এই যে রোগগুলো রয়েছে, এই ধরনের মারাত্মক রোগ থেকে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ব্রেন স্ট্রোক কিভাবে হয়, মস্তিষ্কে কিভাবে রক্তক্ষরণ হয়, আর মস্তিষ্কে রক্তক্ষরণ তথা ব্রেন স্ট্রোক হলে কিভাবে মস্তিষ্ক থেকে সেই মানে ক্ষরিত রক্তটাকে অপসারণ করা যায়, তো এই সংক্রান্ত আমরা একটা বায়োলজি ভিডিও টিউটোরিয়াল ক্লাস দেখি, যেখানে আমরা বাস্তবে দেখতে পারবো, কিংবা থিয়েটারের ল্যাবরেটরিতে কিভাবে অস্ত্রোপচার কিংবা অপারেশনের মাধ্যমে ব্রেন স্ট্রোকের আক্রান্ত রোগীদের মস্তিষ্ক বা ব্রেন থেকে কিভাবে রক্তকে অপসারণ করা হয়, এগুলো আমরা একটি বায়োলজি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আরো ভালোভাবে দেখে নেই। চলো এবার বায়োলজি একটি ভিডিও টিউটোরিয়াল দেখি। টিউটোরিয়াল ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। A stroke occurs when the blood flow in part of your brain is blocked. After just a few minutes, the starved brain cells begin to die. Normally, the brain receives blood via two major pairs of arteries, which branch throughout brain tissue and supply your brain cells with a constant flow of oxygen, glucose, and nutrients necessary for their functions. In one type of stroke, ischemic stroke, an artery in your brain narrows,
or becomes completely blocked, preventing normal blood flow. The blockage may be caused by a blood clot, also called a thrombus, which forms in an unhealthy artery of the brain. The lack of blood flow causes the tissue the artery supplies to become starved or ischemic. Similarly, the blockage may be due to an embolus, a blood clot that forms elsewhere in the body and travels to the brain. The embolus lodges in a narrowed artery and obstructs blood flow. In contrast, during a hemorrhagic stroke, abnormal bleeding disrupts normal blood flow. For example, in an intracerebral hemorrhagic stroke, a blood vessel bursts, spilling blood directly onto your brain, while robbing the intended tissue of nourishment. Both the hemorrhage and ischemia destroy brain tissue. A subarachnoid hemorrhagic stroke occurs when a weak spot in a blood vessel wall, called an aneurysm, bursts and leaks blood into the tight space between your brain and your skull. The high-pressure bleeding results in serious damage to brain tissue. Immediate treatment for your stroke may help to minimize brain cell injury and death. If you have an ischemic stroke, you may be given medication to break up the clot causing your stroke. Later, your doctor may recommend surgery, such as carotid endarterectomy, to reduce your risk of having another ischemic stroke. In the case of hemorrhagic stroke, emergency surgery may be necessary to repair damaged arteries or reduce the pressure of the blood on your brain. You may be given medication to help the brain's blood flow return to normal.